সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, আমি থাম্বনেইলে একটা কথা লিখেছি যে আপনার কোনো দলিল, পর্চা বা কোনো খতিয়ান থাকার প্রয়োজন নেই। আপনার যদি একটা সত্য থাকে তাহলে সেই সত্যটাকে যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু উক্ত সম্পত্তির মালিক আপনি হয়ে যাবেন। আজকে কিভাবে এই একটা সত্যের মাধ্যমে আপনি মালিক হবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না হলে হয়তো আপনি মাঝখান দিয়ে কোনো কিছু মিস করতে পারেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে হাম্বলি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি যে কিভাবে আমরা সম্পত্তির মালিক হই, অর্থাৎ আমরা ওয়ারিশ মূলে মালিক হতে পারি অথবা আমরা ক্রয়সূত্রেও মালিক হতে পারি। আবার যদি কেউ আমাকে কোনো সম্পত্তি দান করে বা হেবা বিল অ্যাওয়াজ করে তাহলেও আমরা সম্পত্তি মালিক হতে পারি। এখন এই যে মালিক হলাম তার জন্য কিন্তু কিছু কাগজপত্রের অবশ্যই থাকে এবং কিছু কাগজপত্রের দরকার হয়। যেমন আমরা যদি ওয়ারিশ মূলে মালিক হই তাহলে কিন্তু ওয়ারিশন সার্টিফিকেট লাগে। আমরা বাবার কাছ থেকে বা মার কাছ থেকে বা স্বামীর কাছ থেকে যদি সম্পত্তি পাই তাহলে তার মৃত্যু অবশ্যই হতে হবে এবং তার মৃত্যু হওয়ার পরেই কিন্তু আমরা ওয়ারিশ দাবি করতে পারি। তাহলে দেখা গেল এই কাগজপত্রগুলো আমাদের দরকার হয়। এরপর তারা যে সম্পত্তিগুলো পেল, কিভাবে পেল, এই কাগজগুলোও কিন্তু আমাদের দরকার হয়। অর্থাৎ আমার বাবা, চাচা বা জ্যাঠার বা আমার দাদার যে সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তিগুলো তারা কিভাবে মালিক হলো, তারা কি পর্চামূলে মালিক হলো না ক্রয়সূত্রে তারা মালিক হলো, এই কাগজগুলোও কিন্তু আমাদের দরকার হয়। কারণ আমরা যখন এই সম্পত্তিগুলো আমাদের দাবি করব, অর্থাৎ আমরা দাবি করে যখন এসিল্যান্ড অফিসে নামজারি করতে চাবো তখনই কিন্তু এই কাগজপত্রগুলো আমাদের কাছে চাইবে। অর্থাৎ এই কাগজপত্রের মূলেই কিন্তু আমরা ওই ওয়ারিশন সম্পত্তির মালিক হতে পারবো। আবার দেখা যায় যদি ক্রয়সূত্রে যদি মালিক হয়ে থাকি সেই ক্ষেত্রে যে পিছনে যে অর্থাৎ যেই সত্ত্বের উপর আমি এই সম্পত্তিটা ক্রয় করলাম সেই সত্ত্বের কাগজগুলো কিন্তু আমার দরকার হবে। কীরকম? অর্থাৎ আমি যার কাছ থেকে জমিটা কিনলাম সে এই জমির কিভাবে মালিক হলো, সে যে মালিক হলো সেই যে কাগজপত্রগুলো এবং আমি যে হলাম সেই দলিল এবং হাল যে পর্চা সেই পর্চাটা এবং পিছনে যতগুলো পর্চা আছে সেই পর্চাগুলো, এই সব কিছুই কিন্তু তখন দরকার হবে। অর্থাৎ এগুলোর সমন্বয়ে কিন্তু একটা জমির মালিক হওয়ার যোগ্যতা অর্জন করা যায় এবং আমি মালিক হলাম সেটা প্রমাণ করা যায়। এখন কথা হলো, অনেক সময় দেখা গেছে যে কোনো কাগজপত্রই নেই, দীর্ঘদিন ধরে সে ওই সম্পত্তিতে ভোগ দখল করে আসছে। দেখা গেছে সেটা 50 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে। এই সম্পত্তিগুলোর তার কোনো বৈধ কাগজপত্র নেই, সে শুধু দখল হয়ে আছে, দখল সূত্রে সে মালিকানা দাবি করতেছে। এখন আজকের প্রতিপাদ্য যে বিষয় সেটা হলো এটা যে দখল সূত্রে অর্থাৎ দখল সত্ত্ব, এটাও একটা সত্ত্ব আমরা জানি। এই দখল সত্ত্বটায় কিভাবে মালিক হওয়া যায় এবং এই দখল সত্ত্বের মালিক কতটুকু দাবি করা যায় এবং এটা কি আদৌ দাবি করা যায় কি না এবং এটা কতটুকু বলবৎ থাকে। দেখুন, দখল সত্ত্ব প্রমাণ করতে হলে আপনাকে প্রথমেই যে জিনিসটা প্রমাণ করতে হবে, উক্ত সম্পত্তিতে আপনি দখলে ছিলেন দীর্ঘ 20 বছর, 30 বছর অর্থাৎ 12 বছরের বেশি এবং এই 12 বছরের ভিতরে আপনাকে এটা 12 বছর কিন্তু ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে, কিন্তু সেটা যদি সরকারি সম্পত্তি হয় সেই ক্ষেত্রে কিন্তু 60 বছর আপনাকে ওই সম্পত্তিতে ভোগ দখলে থাকতে হবে। অর্থাৎ সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর এবং ব্যক্তি মালিকানা সম্পত্তির ক্ষেত্রে 12 বছর ওই সম্পত্তিতে ভোগ দখল থাকতে হবে। এখন কথা হলো, এই ভোগ দখলটারও আবার একটু ক্লাসিফিকেশন আছে। কীরকম? দেখা গেছে যে আপনি ভোগ দখলে আছেন ঠিকই 12 বছর ধরে বা 60 বছর ধরে, সেখানে কিন্তু আপনাকে বারবারই নক দেওয়া হয়েছে ওই জমি থেকে সরে যাওয়ার জন্য। আপনাকে যার প্রকৃত জমি সে আপনাকে বারবার মনে করেন বলছে যে আপনি এই জমি ছেড়ে দেন এবং মাঝখানে হয়তো আরও ছোটোখাটো মামলা মোকদ্দমাও হয়েছে। এই রকম যদি কোনো কিছু হয়ে থাকে
এবং ওই জায়গার যে হোল্ডিং ট্যাক্স সেটাও ওই ব্যক্তি দিচ্ছে, অর্থাৎ যার প্রকৃত জমি। আপনি শুধু সেখানে ঘর তৈরি করে আসেন, কিন্তু জায়গার হোল্ডিং ট্যাক্স যার জমি সে দিচ্ছে, তার নামে খাজনা খারিজ সে ঠিকভাবে করছে। এই ক্ষেত্রে কিন্তু আপনি ওই সম্পত্তি বিরুদ্ধ দখল হিসাবে মালিকানা দাবি করতে পারবেন না। অর্থাৎ বিরুদ্ধ দখল হলো এটাই, যেটা তামাদি আইনে 28 ধারায় আপনাকে এই সত্যটা দিয়েছে। সেটা হলো যখন কোনো সম্পত্তিতে আপনি দীর্ঘদিন ধরে বসবাস করতেছেন, কিন্তু যার প্রকৃত সম্পত্তি সে আপনাকে কোনো বাধাই দিচ্ছে না। অর্থাৎ সে কিন্তু দেখতেছে যে ওই সম্পত্তিতে আপনি আছেন, আপনার সাথে খোঁজ গল্পও করতেছে, আপনার বাসায় যাতায়াতও আছে, কিন্তু আপনাকে কিন্তু ওই বাড়ি থেকে সে বিতাড়িত করতেছে না, সে ওই বাড়ি থেকে যেতেও বলতেছে না। অর্থাৎ এই জায়গা যে তার, সেটা সে ঘুমিয়ে আছে, অর্থাৎ এই জায়গা সম্পর্কে সে মোটেই সচেতন নয়। যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যে ওই সম্পত্তিতে ভোগ দখলে আসে তার কিন্তু 12 বছর পরে, এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর পরে কিন্তু সত্ত্ব জন্মায়। সেই সত্ত্বটা কি? দখল সত্ত্ব। অর্থাৎ এই দখল সত্ত্বের মাধ্যমে আপনি উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন। তাহলে স্পষ্টই এখানে বোঝা গেল যে অর্থাৎ দখল সত্ত্ব প্রমাণের ক্ষেত্রে আপনাকে নির্ঝঞ্ঝাটভাবে, অর্থাৎ কোনো বাধা বিপত্তি ছাড়া আপনাকে ওই সম্পত্তিতে নির্বিবাদে ভোগ দখলে থাকতে হবে, অর্থাৎ কেউ সেখানে কোনো বাধা দিবে না। এরকম আবার তামাদি আইনের 26 ধারায়ও কিন্তু এজমেন্ট সত্ত্ব প্রতিষ্ঠিত হয়। সেটা কীরকম? দেখা গেছে যে একটি গ্রাম 500 গজ দূরে, আর একটা গ্রাম ওইটা থেকে আবার 500 গজ দূরে, এই দুই গ্রামের মাঝখানে কোনো রাস্তা নেই, বা আপনি যে একটা নতুন বাড়ি করলেন সেই বাড়ি থেকে মূল রাস্তা ওঠার কোনো রাস্তা নেই। আপনি 20 বছর 30 বছর 40 বছর ধরে কিন্তু সেই রাস্তা দিয়ে হাঁটতেছেন। যে রাস্তা দিয়ে, অর্থাৎ যে পায়ে হাঁটা রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন সেই জায়গাটা অন্যের, কিন্তু আপনাকে কোনো বাধা দেয়নি এবং কখনোই কোনো বেড়া দেয়নি, বা আপনি এখান দিয়ে হাঁটতে পারবেন না এই কথাটাও বলেনি। তাহলে কিন্তু আপনার এটা এজমেন্ট সত্ত্ব প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ 20 বছর পর আপনি ওই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন, এই বলে যে আমি এখান দিয়ে 20 বছর ধরে যাতায়াত করতেছি। ব্যক্তিগত মালিকানার ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে আপনি একথা বলতে পারবেন যে এই জায়গা থেকে আমি 20 বছর চলাফেরা করতেছি, এখান দিয়ে এটা বৈধ রাস্তা, এটা এখন বৈধ রাস্তা হিসাবে গণ্য হবে। অর্থাৎ যাদের কোনো রাস্তা ছিল না তারা কিন্তু এইটা পরবর্তীতে বৈধ রাস্তা হিসাবে দাবি করতে পারে। তাহলে আমরা কি পেলাম? যে কোনো কাগজপত্র যদি নাও থাকে তারপরও কিন্তু সে মালিকানা বা সত্ত্ব সে দাবি করতে পারে। কি ক্ষেত্রে? যদি সে দীর্ঘদিন ধরে নির্বিবাদে কোনো বাধা বিপত্তি ছাড়া যদি কোনো সম্পত্তিতে ভোগ দখল থাকে, তাহলে কিন্তু সেটা আর জোর জাবট থাকে না, সেটা তখন বিরুদ্ধ দখল হয়ে যায়। অর্থাৎ বিরুদ্ধ দখল বলা হয় তাকে যখন কারো ন্যায্য অধিকার থাকে, কিন্তু সেই ন্যায্য অধিকার সম্পর্কে যদি সে সচেতন না হয়, তাহলে পরবর্তীতে ওই সম্পদ সে হারাতে পারে, এবং সেই সম্পদ যখন হারায় তখন যে ওই সম্পদের মালিকানা দাবি করে তার পক্ষে এটা বিরুদ্ধ দখল হিসাবে গণ্য হয়। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণে আলোচনায় আমরা এটা স্পষ্ট হলাম যে এই ধরনের সমস্যায় যারা আছেন বা এই ধরনের সমস্যা যারা দীর্ঘদিন ধরে ফেস করতেছেন, তারা এই আইনের ধারাকে কেন্দ্র করে আপনারা আপনাদের সম্পত্তি রক্ষা করতে পারবেন। অর্থাৎ যদি কোনো কাগজপত্র নাও থাকে, দীর্ঘদিন যদি আপনারা কোনো সত্ত্ব এরকম দখল সত্ত্বের অধিকারী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা বিরুদ্ধ দখলের মামলা করে আপনারা কিন্তু সেই সম্পত্তি অর্জন করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।